নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 23শে মে 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 263তম 263rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকেও অনুষ্ঠানের বিষয় এবং বক্তার কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ পত্রাবলী, যেটা প্রায় শেষের দিকে আসতে চলেছে, তরুণবাবুকে যা শুনেছে, এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন, অযথা আমার প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনার সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, মায়াবতী হিমালয় 15ই জানুয়ারি 1901, যাকে লিখছেন চিঠিটা স্বামীজি, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি, স্টারডিকে লেখা। আমরা স্টারডিকে লেখার সেই চিঠিটা পড়েছি আগে, যেখানে স্টারডি স্বামীজিকে গালাগাল দিয়েছেন এবং তাদের উত্তর দিয়েছেন। আজকে যে চিঠিটা, সেটা ভেঙে যাওয়া স্টারডিকে স্বামীজি লিখছেন। স্টারডির ওপর স্বামীজির ভীষণ বিশ্বাস ছিল। স্বামীজির শরীর চলে যাওয়ার পর স্টারডি
মায়াবতী গিয়েছিলেন। এই প্রসঙ্গে একটু অন্যরকম লাগবে শুনতে, একজন বিখ্যাত দার্শনিকের কথা বলি, জর্জ সান্টানা। তিনি ইস্থেটিক্সের লোক ছিলেন, মহাপণ্ডিত। আমার মাস্টারমশাই অধ্যাপক দিলীপ কুমার রায়, তিনি সান্টানার ওপর পিএইচডি। জর্জ সান্টানা বলতেন, তিনটে জিনিস মানুষের জীবনটাকে ওলটপালট করে দেয়। একটা হচ্ছে চার্চ, মানুষকে ডগম্যাটিক করে। আর একটা চেয়ার, মানুষকে পাওয়ার ক্রেজি করে। আর একটা ওয়াইফ, মানুষের উপর ইভিল ইনফ্লুয়েন্স খাটায় সংসারীদের। চার্চ, স্বামীজির একটা চিঠির কথা উল্লেখ করি, শশীর ঠাকুরঘরকে আমার ভয়। ঠাকুরঘর খারাপ নয়, তবে ওটি অল ইন অল হয়ে গেলে মুশকিল। স্টার্ডি স্বামীজির প্রতি অত দুর্ব্যবহার করেছিলেন শুধু স্ত্রীর জন্যে। স্বামীজি বাড়িতে আছেন, স্ত্রী পছন্দ করতেন না। স্বামীজি লিখেছেন চিঠিতে, কি দিয়েছো আমাকে? তুমি তো লিখেছো আমাকে অনেক কিছু দিয়েছো, কি দিয়েছো? দিয়েছো ঠান্ডা আলু সেদ্ধ আর কিছু ঠান্ডা রুটি। স্বামীজি ইজি চেয়ারে বসছেন, ইজি চেয়ারটা ভেঙে গেল, স্বামীজির পেরেক ফুটে গেল হাতে। যন্ত্রণাটা ভাবুন, শুধু স্ত্রীর কথায়। পাশের ঘরে স্বামীজি রয়েছেন, স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে কথা বলছেন। ভাবার কোনো কারণ নেই যে এই রকম স্ত্রী আমাদের দেশে পাওয়া যায় না, সর্বত্রই এক। কারণ মনুষ্য চরিত্র সর্বত্র এক। যখন ফ্রয়েড পড়ি, ফ্রয়েড তো ভারতবর্ষে আসেননি, ফ্রয়েড ওদেশের মনুষ্য চরিত্র সম্বন্ধে যা লিখেছেন আমাদের দেশে, তখনই মনে হয়েছে যে চরিত্র একটা প্যাটার্ন ইজ ইউনিভার্সাল। দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতায় চলে যাই, তিনি একটি কবিতায় লিখছেন, সেটা বসন ভূষণ কমতি হলে স্বামীকে স্ত্রী বকে, আর নতুনেই প্রেম মিঠে থেকে বাসি হলে টকে, আর আমোদ হলে হাসে তারা দন্ত করে বাহির, তোমরা ভাবছো করছে আমি মিথ্যে কথার জাহির। অসাধারণ কবিতা। তিনি ওদেশটা দেখেছিলেন, বিবেকানন্দ ওদেশ দেখেছিলেন। স্টার্ডিকে লিখছেন, শারদানন্দের কাছে খবর পেলাম যে ইংল্যান্ডে কাজের জন্যে যে 1529 টাকা 5 আনা 5 পাই হাতে ছিল, তা তুমি মঠে পাঠিয়ে দিয়েছ। এ টাকা ভালো কাজেই লাগবে নিশ্চিত। এই যে দক্ষিণদারির কায়স্থ, তাই লিখেছেন 5 আনা 5 পাই, টাকার অঙ্ক আনা পাইটাও লিখেছেন। স্বামীজি একদিন, স্বামী হেনরিয়েটা মুলার স্বামীজিকে বললেন, এই যে টাকা আমি মঠে দিচ্ছি তার হিসেব দিন। স্বামীর সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজিকে বললেন, তুই হিসেব দে রাজা, যা টাকা খরচ হয়েছে। শঙ্করীও মন্তব্য করেছেন যে স্বামীজি সেই মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন যে তার গুরু ভাই মঠের প্রেসিডেন্ট, তিনিও একজন সন্ন্যাসী। কিন্তু রাজা রাজ্য চালাতেন, স্বামীজি চাইতেন সবাই হিসেব রাখবে, উনি রাখতে পারতেন না। উনি চিরকাল বলতেন, আমি অঙ্কে কাঁচা, কিন্তু একেবারেই অঙ্কে হয়তো কাঁচা ছিলেন, কিন্তু টাকা না পাই হিসেবটা স্বামীজি বুঝতেন, নাহলে এই মঠ করা সম্ভব ছিল না স্বামীজি। আবার বলি, প্রত্যেক বক্তৃতায় আজকাল বলছি, আবার বলি, তিনি আত্মজীবনী লিখলেন না তাই, লিখলে বুঝতেন টাকা পয়সা কোথা থেকে সংগ্রহ করেছেন। অত সোজা জিনিস নয়। স্টেট ব্যাংকের সিএসআর নয় যে বেলুড় মঠকে 3 কোটি টাকা দিয়ে দিলাম। তখন প্রত্যেকটা কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছিল, নিজের রক্ত জল করে, নিজে বক্তৃতা করে সে টাকা পেয়েছিলেন। তাই জন্য বারবার চিঠিতে লিখছেন, আমাকে বড় লোক ভেবো না যে ব্যাংকে অনেক টাকা আমি রেখেছি। কলকাতার গুরু ভাইরা ভাবতেন অনেকেই যে স্বামীজি বিরাট বড় লোক হয়ে গেছেন ওখানে গিয়ে। তা তো নয়, তারও তো নুন আনি নুন খাই, দিন আনি মানে নুন আনতে পান্তা ফুরোয়। মণিশঙ্কর মুখার্জি সম্প্রতি চলে গেছে শরীর, আমাকে বলতেন, আচ্ছা বলো তো স্বামীজি যে ইংল্যান্ডে রইলেন, বাজার করতে কে যেত? কে বাজার করে নিয়ে আসতো? রান্না তো স্বামীজি একাধিন করতেন। শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ ছিলেন, তারা রান্না করতেন। যখন তারা যাননি, স্বামীজি রান্নাকে করে দিতেন। স্বামীজি কি নিজে রান্না করতেন নাকি কাজের মাসি রেখেছিলেন? মণিশঙ্করের সব প্রশ্ন ছিল, তো সে প্রশ্নের উত্তর আর পাওয়া যায়নি, কারণ দেওয়ার মতো কেউ নেই। স্বামীজি লিখলেন না। প্রায় 3 মাস আগে ক্যাপ্টেন সেভিয়ার দেহত্যাগ করেছেন, অর্থাৎ স্টার্ডিকে 3 মাস চিঠি লেখেননি। তাহলে তো আগেই লিখতে পারতেন যে ক্যাপ্টেন সেভিয়ার দেহত্যাগ করেছে। ক্যাপ্টেন সেভিয়ারকে স্টার্ডি চিনতেন।
তাঁরা এই পাহাড়ের উপর একটি সুন্দর আশ্রম স্থাপন করেছেন, আর মিসেস সেভের ইচ্ছে তিনি আশ্রমটি সংরক্ষণ করেন। আমি এখানে তার সঙ্গে দেখা করতে এসেছি এবং হয়তো তাঁরই সঙ্গে ইংল্যান্ডে যেতে পারি। ওই একা ইংল্যান্ডে যাবেন, যদিও মিসেস সেভিয়ার আত্মীয়রা এসেছিলেন তাকে নিতে। স্বামীজির মনে হয়েছিল যে মিসেস সেভিয়ার তো বয়স হয়েছে, তাকে ইংল্যান্ডে পৌঁছে দিয়ে আসি। তাই জন্যে স্টাডিকেও লিখছেন যে আমি ইংল্যান্ডে যেতে পারি। আমি প্যারিস থেকে তোমায় একখানা চিঠি লিখেছিলাম, তুমি বোধ হয় তা পাওনি। উত্তর দেননি স্টাডি। পেয়েছিলেন, সবই পেয়েছিলেন, উত্তরটা দেননি। এর পরের লাইনটা সাংঘাতিক লাইন। এই গোটা চিঠিতে এই লাইনটি গুরুত্বপূর্ণ। আরেকটা লাইন আছে, মিসেস স্টাডির দেহত্যাগের খবর পেয়ে দুঃখিত হলাম। তিনি সাধ্বী স্ত্রী ও স্নেহময়ী মাতা ছিলেন। জীবনে এরূপ মহিলা বড় বেশি একটা চোখে পড়ে না। এই জীবন আঘাতপূর্ণ, সে আঘাতের ব্যথাও যেমন করেই হোক চলে যায়, এই যে আশা। চূড়ান্ত গালাগালি করতে পারতেন যে তোমার স্ত্রী আমায় হাড় জ্বালিয়েছেন, বেঁচে আমি খুশি হয়েছি, বললেন না। বলে তিনি স্নেহময়ী মাতা ছিলেন। স্বামীজিকে না ঠাকুর অদ্ভুত জিনিস করে দিয়েছিলেন। জিনিসটি হচ্ছে, স্বামীজি শত নেগেটিভিটির মধ্যেও তার কোনো একটা পজিটিভ সাইড খুঁজে বের করতে পারতেন। মিসেস স্টাডির তার সন্তানদের প্রতি অসম্ভব কেয়ারিং ছিলেন, এখনকার ভাষায় যত্ন করতেন। সেইটা স্বামীজি বারবার তার মনে হয়েছিল, এবং তিনি স্বামীজিকে চূড়ান্ত গালাগালি দিলেও তার স্বামীর প্রতি তার অচলা ভক্তি ছিল। সেইটাকেও স্বামীজি অ্যাপ্রোচ। এটা ঠাকুরের বড় গুণ। কেন গুণ জানেন? আমরা তো ঠাকুরকে সেভাবে দেখি না। আধুনিক সমাজে এত ত্রুটিপূর্ণ মানুষ, আপনার যদি তাদের মধ্যে থেকে ইতিবাচক কিছু দেখার চোখ না হয়, তাহলে বাঁচা যাবে না। তাহলে মানুষ ফুল অফ নেগেটিভিটি নিয়েই বাঁচবে। স্বামীজি দেখুন স্টাডিকে লিখতেই পারতেন যে তোমার স্ত্রী আমাকে যা করেছেন, তুমি বুঝতেই পারছো যে তিনি যেখানেই যান সেখানে তিনি শান্তি পাবেন না। সেসব তিনি লেখেননি। মিসেস স্টাডির দেহত্যাগের খবরে বড়ই দুঃখিত হলাম। তিনি সাধ্বী স্ত্রী ও স্নেহময়ী মাতা ছিলেন। জীবন এরূপ মহিলা বড় বেশি একটা চোখে পড়ে না। এই জীবন আঘাতপূর্ণ, সে আঘাতের ব্যথা যেমন করেই হোক চলে যায়, মানে সেই টাইম ইজ দ্য বেস্ট হিলার, এই আশা। আগের চিঠিতে খোলাখুলিভাবে আমার মতামত প্রকাশ করেছে, তোমার মতামত প্রকাশ করেছ বলে যে আমি চিঠি লেখা বন্ধ করেছি তা নয়। একদম স্টার্টে তো খুলে গালাগালি দিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজি বলছেন, আগের চিঠিতে খোলাখুলিভাবে তোমার মনোভাব প্রকাশ করেছ বলে যে আমি চিঠি লেখা বন্ধ করেছি তা নয়। আমি শুধু ঢেউটা চলে যাবার অপেক্ষায় ছিলাম, এই হচ্ছে আমার রীতি। ওই গালাগালি দিয়েছেন, তাতে রিটর্ট না করে স্বামীজি অ্যালাউ করেছিলেন দ্য টাইম টু পাস, যে সময় কেটে গেলে হয়তো আবার স্টাডি পাল্টে যাবেন বা মনটা ঠান্ডা হবে, তখন গালাগালি আর দেবে না। চিঠি লিখলে তিলকে তাল করে তোলা হতো। মিসেস জনসন ও অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা হলে তাদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানিও। ইতি চিরসত্যবদ্ধ তোমাদের বিবেকানন্দ। এই চিঠিটা খুব দরকারি। এই যে স্বামীজি লিখছেন না, তখন লিখলে তিলকে তাল করা হতো। শ্রী অরবিন্দ একটি অপূর্ব কথা বলেছিলেন পন্ডিচেরিতে, when two people are quarreling, both are in the wrong. স্বামীজি উত্তর দিতেন, কি হতো, স্বামীজির সঙ্গে সঙ্গে চিঠিটা রিটর্ট করতে পারতেন। বলছেন তো যে তোমাকে এতদিন আগের চিঠিতে খোলাখুলিভাবে তোমার মনোভাব প্রকাশ করেছো বলে যে আমি চিঠি লেখা বন্ধ করেছি তা নয়, আমি শুধু ঢেউটা চলে যাবার অপেক্ষায় ছিলাম, এ হচ্ছে আমার রীতি। স্বামীজি রিটর্ট করতেন। তার আরেকটা স্টাডি চিঠি লিখতেন, তাতে স্বামীজির মেজাজ আরো চড়ে যেত, স্বামীজি আরো চিঠি লিখতেন। আর স্বামীজির তো মেজাজটা ঠিক ছিল না। স্বামীজির সব কটা গুণ নিজেই বলছে, আমার সব গুণ, ওই একটাই দোষ, রাগ। পাশ্চাত্য জগৎ স্বামীজির ওপর বিরূপ হলো কেন? সেদিন স্বামীজি ঠাকুর নিয়ে বলবেন। স্বামীজি ঠাকুর নিয়ে বক্তৃতা করেননি কোনোদিন বাইরে, একদিনই ঠাকুর নিয়ে বলবেন। এবং মনে রাখবেন, স্বামীজির ঠাকুর আর আমাদের ঠাকুর এক নয়। আমাদের ঠাকুর কিন্তু স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী,
আর স্বামীজির ঠাকুর হচ্ছে মানুষ ঠাকুর। তিনি লিখছেন, যখন কলকাতায় ঠাকুরের সম্বন্ধে বই বেরোচ্ছে, সুরেন্দ্রনাথ মিত্র লিখছেন, রামচন্দ্র দত্ত লিখছেন, স্বামীজি বলছেন ওটা অবতার টবতার নয়, তার মানুষের কথা বলো। নিজেই লিখতে চেয়েছিলেন ঠাকুর সম্বন্ধে, যে বিখ্যাত চিঠি ঠাকুরের জন্মতিথিতে লেখা, তো বলবেন প্রস্তুত হয়ে গেছেন ঠাকুর নিয়ে বলবেন। গিয়ে দেখেন যে যারা উপস্থিত রয়েছেন ঘরের মধ্যে তারা কথা বলছেন নিজেদের মধ্যে। আমাদের হয়তো, আমাদের যেমন এখানেও হয় ওখানেও হয়, দেখবেন আমাদের এখানে মজা হচ্ছে, ধরুন কেউ গান গাইতে জানেন, তিনি বাড়িতে এসছেন, সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা গান গেয়ে শোনাও, আর তখনই ঘরের সবাই কথা বলতে শুরু করে দেয়। বিদেশও তাই হয়েছিল, তারা নিয়মে কথা বলছে, স্বামীজির মেজাজ গেল চড়ে। তিনি পুরো বক্তৃতাটা বিদেশের সমাজটা কত কদর্য সে নিয়ে বক্তৃতা করলেন, ঠাকুরের কথা আর বলাই হলো না প্রায়। এই বিদেশের সমাজ চড়তে শুরু করলো স্বামীজির উপর, দুটো কারণে। একটা হচ্ছে গায়ের রং কালো, পরাধীন দেশের লোক, তিনি তুলোধনা করছেন বিদেশিদের, ঠাকুরের কথা বলেন। সেদিন যদি ঠাকুরের কথা, যদি জনগণ একদম শান্ত থাকতো এবং স্বামীজি ঠাকুরের কথা বলতেন, তাহলে তেনের প্রতাপ মজুমদার এরা এইসব যে স্বামীজির বিরুদ্ধে গিয়েছেন হয়তো যেতেন না, সুযোগই পেতেন না যাওয়ার। স্বামীজি রেগে গিয়েছিলেন, স্বামীজির হঠাৎ হঠাৎ খুব রাগ হতো। আমার এক বন্ধু আছেন, খুব বড় কলকাতার ডায়াবেটোলজিস্ট, তিনি বলেন ওই আনট্রিটেড ডায়াবেটিস তো, স্বামীজির মেজাজ খারাপ হয়ে গেছে। গুরু ভাইরা ভয় পেতেন কেন স্বামীজিকে, স্বামীজি কখন কি মুডে থাকবেন কেউ জানতেন না। ভীষণ ভীষণ তার রেগে যেতেন কেন, হায়ার পেসে ভাবছেন তো, তিনি যেভাবে ভারতবর্ষকে ভাবছেন সেভাবে ভারতবর্ষ তৈরি হচ্ছে না, তিনি আশেপাশে লোক পাচ্ছেন না, এবং লোক পাচ্ছেন না বলে তিনি রেগে যেতেন। স্টার্ডিকে স্বামীজি তুলোধনা করতে পারতেন। স্বামীজির তো ভাষা ছিল একটা, বাংলা ভাষায় যেমন উত্তর কলকাতার অশিষ্ট বাক্য তার হাতের মুঠোর মধ্যে ছিল, তেমনি বিদেশি ভাষা রপ্ত করে তিনি একেবারে পাগল করে দিতে পারতেন। দেননি কেন? তিনি জানতেন যে স্টার্ডির মন শান্ত হয়ে যাবে। স্টার্ডির যে শুভক্ষণগুলো তিনি তার সাক্ষী ছিলেন, স্টার্ডি তার প্রতি আনুগত্য কেমন ছিল তিনি দেখেছেন, এবং স্টার্ডিকেই তার লেখা চিঠি, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মক্সা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশন করতে চাই যাতে কি শিষ্যতা হজম করতে পারে। সারা পৃথিবীতে বহু ভারতীয় এখন বেদান্তের ওপর বলেন, তাদের কারুর এই সাহস হবে না বলার যে বেদান্তকে আমি কিভাবে প্রচার করব। বেদান্ত যে মানুষের উচ্চতর অবস্থার কথা বলে, সেটা যদি মানুষের কাজে না আসে তাহলে সে বেদান্তের কোনো মূল্য নেই। এই স্টার্ডি বেদান্তটা অনেকটা বুঝতে পেরেছিলেন, এবং স্বামীজি তার সঙ্গে শুভ মুহূর্তগুলো কাটিয়েছিলেন সেগুলোর কথা স্মরণ করে চিঠির উত্তর দেননি, নইলে নিজেই বলছেন তিলকে তাল করা হতো। স্বামী যদি লিখতে শুরু করতেন যে তোমরা আমায় কি কি করেছো, সেটা হয়তো একটা দলিল হয়ে থাকতো, আমরা তো পড়তাম, কিন্তু তাদের স্টাডির সঙ্গে সম্পর্কটা রেস্টোর্ড হতো না। দুর্ভাগ্য আমাদের যে 1902 সালে স্বামীজি চলে গেলেন, তারপরে স্টাডি আসেন। যখন স্বামীজি দ্বিতীয়বার বিদেশে গেলেন, এটা খুব দুঃখ লাগে আমার, এটা বলতে গিয়ে আমি প্রায় চোখের জল ফেলি। যখন 1896 সালে স্বামীজি ছেড়েছিলেন ইংল্যান্ড, তখন মানুষ বারবার বলেছিল আপনি কবে ফিরে আসবেন। যখন 1899 সালে স্বামীজি গেলেন, তখন জাহাজ ঘাটে কেউ নেই, এবং তিনি জানতেন কেন কেউ নেই। তা সত্ত্বেও তিনি বলতে শুরু করলেন যে নিশ্চয়ই গরমকাল, সবাই সমুদ্রের ধারে গেছে হাওয়া বদলের জন্যে। স্টাডি এলেন না স্বামীজির কাছে, দেখা করলেন না, এবং এই স্টাডি একসময় স্বামীজিকে নিয়ে কত জায়গায় বক্তৃতা করতে গেছেন। স্টাডির উৎসাহী গুডউইনকে পাওয়া গিয়েছিল, স্টাডির উৎসাহতে স্বামীজি জ্ঞান যোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ বক্তৃতা করেছিলেন। কি উৎসাহ স্টাডি! স্বামীজির মাথায় এই শুভ মুহূর্তগুলো খেলেছিল, তাই জন্য তিনি রিটর্ট করেননি। সেইখানেই স্বামীজির সঙ্গে আমাদের তফাৎ, স্বামীজি সময় মতো রাগটাকে রেস্ট্রেন করতে পেরেছিলেন। 1900 স্টাডি যখন আসেন তখন স্বামীজি দেহে নেই, কিন্তু স্টাডি কিন্তু বিবেকানন্দকে ভোলেননি, মনে রেখেছিলেন বিবেকানন্দকে। বিবেকানন্দের অন্তরের উদারতা, অন্তরের উষ্ণতা স্পর্শ করেছিল স্টাডিকে, এবং অন্তরঙ্গ বেশ কিছু চিঠি স্টাডিকে লেখা আছে।
সেই চিঠি আমরা বাকচক্রে পড়েছি। স্টার্ডি স্বামীজির, ইটি স্টার্ডি স্বামীজির খুবই বন্ধু ছিলেন, কিন্তু তার স্ত্রী মারা গেলেন। সেই স্ত্রীরও দুটি গুণ স্বামীজি লিখেছেন, স্নেহময়ী মা এবং সাধ্যী স্ত্রী। তার স্বামীর প্রতি যে আনুগত্য সেটি স্বামীজি মনে রেখেছিলেন, তার ছেলে মেয়েদের প্রতি তাদের টান সেটিও স্বামীজি দেখেছিলেন, এবং ইংল্যান্ডে দেখেছিলেন। তো আবার বলি, তখন কিন্তু এখনকার মতো, এখন যেমন, এখন একটা খুব মজা আছে, আপনি মধ্যবিত্ত বাঙালির এমন কোনো পরিবার পাবেন না যেখানে কেউ না কেউ বিদেশে নেই আর কারুর না কারুর ডায়াবেটিস নেই, পাবেন না। এই দুটোই কন্টেজিয়াস ডিজিজ। কারুর না কারুর, কেউ না কেউ আছেই বিদেশে, এবং কারুর না কারুর ডায়াবেটিস আছেই। তো স্বামীজি যখন 1896 সালে ইংল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন, তখন খুব একটা বাঙালি ইংল্যান্ডের রাস্তায় ঘুরে বেড়াতেন বলে আমার মনে হয় না, বেড়াতেন না। সেইখানে ইংল্যান্ডে মিশে যাওয়া, ইংল্যান্ডে থাকা, এবং চাকরি বাকরির জন্য নয়, ভারতবর্ষের কথা বলবার জন্য, ভারতবর্ষকে প্রচার করার জন্য তার স্টাডিরা সহায়ক ছিলেন। তারা স্বামীজিকে বলতেই পারতেন, দেখো তুমি তো কালো মানুষ, তোমার কথা শুনবো কেন? যে তিনজনকে একসঙ্গে সম্বর্ধনা দেওয়া হয়েছিল 1896 সালে, তারা দুজন দুটো ক্ষেত্রে কৃতী। একজন কাউন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছিলেন, তার নাম কে.এস. রঞ্জিত সিংজি। সে তো কাউন্টি ক্রিকেট, সে তো সাহেবরা খেলে, সেই সাহেবদের খেলা তিনি সবচেয়ে রান করেছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং তিনি রাজার ছিলেন, তিনি রাজাই ছিলেন, এবং ইংল্যান্ডে তো ক্রিকেট খেলা হয়, সেইটা তিনি হায়েস্ট রান করেছেন, সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আরেকজন ইংল্যান্ডে তৈরি করা শাসন ব্যবস্থার পরীক্ষায় প্রথম হয়েছে, আইসিএস পরীক্ষায়। সেই আইসিএস কেন হওয়া? যদি এই দেশটাকে ভালো করে পরিচালনা করা যায়, সেই পরীক্ষায় প্রথম হয়েছে, তাকে সম্বর্ধনা আমি দিতেই পারি। কিন্তু তৃতীয় মানুষটি, তিনি বেদান্তের কথা বলতে এসছেন, তিনি ভারতবর্ষের ইতিহাসের কথা বলবেন, ভারতবর্ষের দর্শনের কথা বলছেন, তাকেও সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এই যে উদারতা ইংল্যান্ড দেখিয়েছিল, যা পরে দেখায়নি স্বামীজির প্রতি, সেইটি স্টার্ডি তাদের ভূমিকা ছিল। কিন্তু এই স্টার্ডিরাই বলতে শুরু করেন যে আসলে স্বামীজি যে বক্তৃতা দেন, ওখানে চুরির জলকানির শব্দই বেশি। অর্থাৎ মহিলাদের মধ্যে স্বামীজি জনপ্রিয়, পুরুষরা স্বামীজি খুব একটা পাত্তা দেন না। এবং এরা বলতে শুরু করে দুটো জিনিস, এক হচ্ছে যে কোনো প্রফেটের ডায়াবেটিস হয় না, প্রফেট কখনো মাছ মাংস খায় না। সাহেব, কিন্তু সাহেবরা কোনো বাঙালির মাছ মাংস খাওয়া নিয়ে কথা শুনে বলেছে, এ কোথাও পাবেন না, খায় না, এবং তার দেশে কোনো জনপ্রিয়তা নেই। যারা স্বামীজির বিরুদ্ধে ইংল্যান্ডে কুৎসা করেছিল, স্বামীজি ভারতবর্ষে ফিরে আসার পর, স্টাডি তাদের মধ্যে একজন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই পুরোটাই তাই স্ত্রীর ইভিল ইনফ্লুয়েন্স। এমনভাবে স্ত্রী ইনফ্লুয়েন্স করেছিলেন স্টাডিকে, আমরা তো তার সাইকোলজিক্যাল প্যাটার্নের টেস্ট করিনি। অনেক মানুষ গৃহশান্তির জন্যে সামাজিকভাবে এমন কিছু ব্যবহার করে, সেই ব্যবহারটা সমর্থনযোগ্য নয়, কিন্তু গৃহশান্তিটা একটি বড় জিনিস। হয়তো স্টাডি তাই করেছিলেন, কিন্তু স্বামীজি স্টাডির সব ত্রুটি ক্ষমা করে দেন এবং বলেন, আমি যে চুপ করেছিলাম, আমি ঝড়টাকে যেতে দিতে চেয়েছিলাম। তারপরে আবার স্বামীজিকে আর তো 1901 সাল, তো চিঠির সংখ্যাই কমে গেল, জীবনদীপও নিভে আসছে, স্টাডির সঙ্গে দেখাও হলো না কোনোদিন, দুঃখ লাগে সেখানেই। 1896 সালে যখন স্বামীজি দেশ ছাড়লেন, ভারতবর্ষে আসছেন, তখন কি উৎসাহ স্টাডির, আবার স্বামীর সঙ্গে দেখা হবে। সেই মানুষটির সঙ্গে আর কোনোদিন দেখা হলো না। 99 সালে দেখা হলো না। 1902 সালে স্বামীজি চলে গেলেন। কিন্তু স্টাডির চিঠিটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, কারণ মিসেস স্টাডি চলে গেছেন, স্টাডিকে স্বামীজি লিখেছেন, এবং কেন স্বামীজি তাকে লেখেননি এতদিন, তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনে নিঃসন্দেহে স্টাডির একটা বড় ভূমিকা আছে। স্টাডিকে নিয়ে স্বামীজি গিয়েছিলেন প্রকাশকের কাছে, যে বইটি বেরিয়েছিল তার ডিজাইন স্বামীজি করেছিলেন। দুঃখের বিষয় এই, তখন যেহেতু প্রকাশকেরা মালিক, তার একটা কপিও আমরা পাই না। স্বামীজিও এদেশে সেই কপি আনেননি, হয়তো আনলেও হারিয়ে যেত। এক গুডউইনকে স্বামীজি দিলে সেটা রাখা হতো, সে বই আমরা দেখতে পারতাম, আমরা জানতে পারতাম স্বামীজি কি লিখেছেন ভক্তিযোগ সম্বন্ধে। স্বামীজি তো এগুলো বক্তৃতা, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ, স্বামীজি বসে লেখার সুযোগ পেতেন, আমরা দেখতাম স্বামীজি কি লেখেন।
একটি লিখিত বক্তৃতা আমরা পাই, পেপার অন হিন্দুইজম, যেহেতু লিখেছিলেন তার অন্তর্নিহিত দর্শন পড়ে আমরা চমৎকৃত হই। এতদিন পরেও যদি স্বামীজি বেদান্তের ব্যাখ্যা দিতেন, একটা লেখা আমরা পেতাম, তাহলে বুঝতাম যে কি অপূর্ব সে ব্যাখ্যা। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।